शंकरम शंकराचार्यम केशवम बादरायणम सूत्रभाष्यकृतो वंदे भगवंतो पुनः पुनः। आज के हमारे प्रमार लक्षण चलবে। प्रमार দুটো কালকে যে জ্ঞানের বিষয়ে বলেছিলাম, তো ওখানে জ্ঞান দুটো আছে, যথার্থ জ্ঞান অযথার্থ জ্ঞান। ওখানে যথার্থ জ্ঞান অনুভব আর শ্রুতির দু রকম আছে। तो अनुभव যথার্থ জ্ঞান यानी प्रमा है। अब स्मृति छाड़ा माने जरा स्मृति के प्रमा माने ना, तो तत्र स्मृति व्यावृत्तम प्रमात्वम। स्मृति छाड़ा जा लक्षण আছে ওটা আছে অনধিগত অবাধিত अर्थ विषयक ज्ञानत्वम, माने अनधिगता बाधित बाधितार्थ विषयक ज्ञानत्वम प्रमात्वम। अथवा अनधिगत माने न अधिगत, अनधिगत अबाधित माने न बाधितम, माने एमन ज्ञान जा अधिगत नहीं। अनधिगत माने अज्ञात, अधिगत माने ज्ञात, अर्थात आगे तुमी कोनो ज्ञान करेछो पूर्व ज्ञात। अधिगत माने पूर्व ज्ञात, अनधिगत अबाधित अर्थ विषयक ज्ञानत्वम ई पुरो लक्षण आछे। अब जेहेतु अनुभव माने ज्ञान जा आछे एमन ज्ञान जा पूर्व ज्ञात ना थाके, माने आगे थेके जाने ना, नतून उत्पन्न होच्छे और ओर बाध होते पारे ना। बाध माने कि केउ मिथ्या ना बोले देय, ज्ञान होच्छे আর যদি কেউ সিদ্ধ করে দেয় যে মিথ্যা আছে, ভুল আছে, তাহলে ওটা প্রমা বলা যাবে না। अब ডোরিতে তুমি সাপকে দেখছো, রাত্রি আছে আর অন্ধকার আছে, ডোরি পড়ে আছে আর ওখানে সাপের ভ্রম হয়ে গেল, তো ওটা যদি কেউ আলো জ্বালিয়ে টর্চ জ্বালিয়ে অথবা জানিয়ে দিল কি এটা সর্প নেই ডোরি আছে, তাহলে ওই যে সর্পের জ্ঞান ছিল ডোরিতে ওটা তো বাদ চলে গেল, মিথ্যা হয়ে গেল। তো এটাই তাহলে ওটা ওই জ্ঞানটা প্রমা নেই, ওটা অপ্রমা আছে, ভ্রম। তো প্রমা জ্ঞানকে বলছে কি অবাধিত, যা এমন জ্ঞান যার বাধ না হতে পারে। তাদৃशार्थ विषयक ज्ञानम মানে এমন অর্থ পদার্থ, जैसे अब একটা एग्जांपल নিয়ে নাও, ঘট আছে, তো ঘটের তুমি সামনে কোনো বস্তু আছে, ঘট আছে, বই আছে, যা কিছু আছে তুমি দেখছো চোখ দিয়ে, ওর ঘটের জ্ঞান হচ্ছে। তো ঘট জ্ঞান যা আছে ওটা এখন তুমি দেখছো তো ঘটের জ্ঞান হচ্ছে, ঠিক। তো আর ওই ঘট যখন দেখছো যদি কেউ বলে দেয় যে ভাই ঘট নেই পট আছে, অন্য কোনো বস্তু আছে, তো তুমি মানবে না, তুমি বলবে না এটা তো আমি চোখ দিয়ে দেখছি ঘটই আছে, মানে বাদ হবে না, মিথ্যা নেই, সত্যি আছে, ঘট সামনে পড়ে আছে আর ঘটকেই আমি দেখছি আর ঘটের জ্ঞান হচ্ছে, তো এটা অবাধিত জ্ঞান হলো। তো তাদৃশ অবাধিত যা জ্ঞান সামনে ঘট আছে ওই অর্থের ঘট পদার্থের পদার্থ বিষয়ক যা জ্ঞান আছে ওটাকে প্রমা বলা যায়। তো এখানে দুটো বিশেষণ আছে, অনধিগত অবাধিত। তো অনধিগত বললে, অনধিগত মানে পূর্ব জ্ঞাত না থাকে, তো পূর্ব জ্ঞাত কি থাকে, তো স্মৃতি, স্মৃতির জন্য এটা অনধিগত এখানে পদ দিয়েছে, স্মৃতিকে বাদ দেওয়ার জন্য। স্মৃতির জ্ঞান কি হয়, অধিগত থাকে। অধিগত মানে তুমি কোনোদিন কিছু দেখেছো, কোথাও গিয়েছো, পড়েছো, পরে, হ্যাঁ পরে কয়েকদিন পরে অথবা কিছুক্ষণ পরে তুমি ওই জিনিসকে স্মরণ করছো, স্মৃতি করছো। তো ওটা স্মৃতি সব সময় পূর্ব দৃষ্ট অথবা পূর্ব জ্ঞাত, আগে তুমি দেখেছো, শুনেছো, জ্ঞান করেছো, ওর স্মৃতি হয় সংস্কারের দ্বারা। তো ওটা তো অধিগত হয়ে গেল, অনধিগত হবে না। তো অধিক স্মৃতির জ্ঞান যেহেতু অধিগত হয়, পূর্ব জ্ঞানের স্মৃতি হয়, সেই জন্য ওটা অধিগত জ্ঞান বলা যায়। আর এখানে লিখে দিয়েছে লক্ষণ চিত্তে অনধিগত,
মানে অধিগত নেই, তো এটা অনধিগত পদ দিলেই স্মৃতির ব্যাবৃত্তি হয়ে যাবে। কারণ স্মৃতি অধিগত জ্ঞান আছে, আগে না দেখলে তুমি স্মৃতি করতে পারবে না, স্মরণ করতে পারবে না। তো সেই জন্য এখানে অনধিগত পদ শুধু শ্রুতিকে বাদ দেওয়ার জন্য এখানে যোগ করেছে। अब ওটা অবাধিত যা পদ আছে, তো অবাধিত, অবাধিত মানে এই যে ভ্রম জ্ঞান, সংশয়, মানে অপ্রমাত্মক জ্ঞান যত আছে, যাদের বাদ হয়ে যায়, মিথ্যা হয়ে যায়, মিথ্যাভূত যত জ্ঞান আছে, ওদের নিরাশ জন্য, ওদেরকে আহ, বাদ দেওয়ার জন্য এটা অবাধিত পদ দিয়েছে। ঠিক। আর এখানে নিচে কিছু লিখেছি, অত্র প্রমাণ লক্ষণে প্রমা জ্ঞানম ইতি পদস্য লক্ষণম, মানে যে প্রমাণ লক্ষণ আছে ওখানে যা প্রমা পদ আছে, প্রমা কাকে বলা যায়? জ্ঞানকে। প্রমা অনুভবাত্মক শ্রুত্যাত্মক জ্ঞান আছে। আর অনধিগত মানে অজ্ঞাত, এটা বলে দিয়েছে। অবাধিতস্য, অবাধিত মানে অজ্ঞাত, আর অবাধিত, অবাধিত স্পষ্ট আছে, যাদের বাদ হতে পারে না, মিথ্যা হতে পারে না। ইয়ো অর্থ পদার্থ, হ্যাঁ, जो अर्थ মানে ঘটপটাদি অর্থ, যা সামনে তুমি দেখছো জ্ঞান হচ্ছে, তাদৃশ অর্থ পদার্থ তদ বিষয়কম, হ্যাঁ, ওই ঘটপটাদি বিষয়কম যজ জ্ঞানম, যা জ্ঞান হচ্ছে, ওই জ্ঞান কেমন হবে? এখন নিশ্চয়াত্মকম, নিশ্চয় আছে। কেউ যদি বলে দেয় কি ভুল তুমি দেখছো, তো তুমি মানবে না, কারণ প্রমা দেখছো, অনধিগত আর অবাধিত পদার্থের জ্ঞান করছো, সেই জন্য নিশ্চয়াত্মকম। তস্য ভাও ধর্ম প্রমাত্বম, নিশ্চয়াত্মকম জ্ঞানম প্রমা। আর তস্য ভাব, এটা তো প্রত্যয় আছে প্রমাত্ব, তো তো জন্য এখানে ধর্ম। ঠিক। ওর মনুষ্য আছে মনুষ্যত্ব, ওর ধর্ম আছে মনুষ্যত্ব। তো ওইভাবে প্রমাতে এই যে নিশ্চয়াত্মক, অনধিগত, অবাধিত, এইসব ধর্ম যুক্ত যখন থাকে তো প্রমাত্ব বলা যায়। প্রমা ধর্ম যুক্ত প্রমাত্ব, प्रमा धर्म युक्तम प्रमात्वम। ठीक। और अनधिक श्रुतौ अतिव्याप्ति वारणाय अनधिगते लक्षणे विशेषणम, এই যে অনধিগত আছে, এই অনধিগত দিয়ে দিলে যত অধিগত মানে পূর্ব জ্ঞাত জ্ঞান আছে ওটা বাদ চলে যাবে, তো শ্রুতির জ্ঞান অধিগত জ্ঞান হয়, ওটা বাদ চলে গেল। আর সুক্তি রূপে জ্ঞানাদৌ তন্নিরাশায় অবাধেতি পদম, অবাধিত যা পদ আছে ওটা সুক্তি রূপে রজ্জু সর্প যত ভ্রম জ্ঞান আছে, ওই ভ্রম জ্ঞানকে নিরাশ জন্য, প্রমা না হয়ে যায় সেই জন্য এটা অবাধিত পদ দিয়ে দিয়েছে। অবাধিত দিলে সমস্ত ভ্রম জ্ঞান, অপ্রমা জ্ঞান বাদ চলে গেল, তো যা অবশিষ্ট থাকবে, যা শেষ থাকবে ওটাকে প্রমা বলা যাবে, মানে অনুভবাत्मकम জ্ঞানম প্রমা। কারণ দুটো ছিল অনুভব স্মৃতি, স্মৃতিকে তো অনধিগত পদ দিয়ে বাদ দিয়ে দিল, अब শুধু অনুভব। তো এখানে কি লক্ষণ হতে পারে? তো অনুভবাत्मकम জ্ঞানম, অনুভবার্থ বিষয়কম জ্ঞানম প্রমাত্বম। আর এখানে একটা জ্ঞান পদ আছে, মানে অনধিগত অবাধিত অর্থ বিষয়ক জ্ঞান কেন? তো জ্ঞানেতি পদম, জ্ঞান বলে দিলে অনুভব যা আছে ওখানেই যাবে, হ্যাঁ, চক্ষুরাদিশুতে যাবে না। और अब देखो स्मृति सहित प्रमा लक्षणम, স্মৃতি সহিত মানে अब যাদের মতে স্মৃতি প্রমাণ আছে, প্রমা আছে, হ্যাঁ, স্মৃতিও জ্ঞান আছে, প্রমা মানে যথার্থ জ্ঞান, তো ওদের মতে তো अब লক্ষণ কি হবে? শ্রুতি সাধারণম, তো শ্রুতি সাধারণ জন্য অবাধিতার্থ বিষয়ক জ্ঞানোত্তম, অবাধিত অর্থ বিষয়ক জ্ঞান, অনধিগত শুধু এখানে বাদ দিয়ে দিতে হবে। যদি শ্রুতির গ্রহণ করতে হবে তো অনধিগত, কারণ অনধিগত দিয়ে দিলেই শ্রুতির বাদ হয়ে যাচ্ছিল। যদি শ্রুতির গ্রহণ করতে হবে তাহলে অনধিগত পদকে বাদ দিয়ে দিতে হবে লক্ষণতে। তো শুধু অবাধিতার্থ বিষয়ক জ্ঞানোত্তম, অবাধিতার্থ বিষয়ক জ্ঞানোত্তম মানে অবাধিত মানে অমিথ্যা, ভ্রমাদি অপ্রমা ন থাকে, তো অবাধিত
বাধিত জ্ঞান কোন আছে? অপ্রমা জ্ঞান, ভ্রমাদি। অবাধিত মানে যা অপ্রমা, ভ্রম না থাকে, তাদৃশ অর্থ বিষয়ক, হ্যাঁ, জ্ঞানম প্রমা। এটা লক্ষণ হলো শ্রুতি সাধারণত, মানে শ্রুতি অনুভব, এই লক্ষণ দিয়ে দিলে শ্রুতির অনুভব সব গ্রহণ হয়ে যাবে। তো এখানে আগে যা লক্ষণ দিয়েছে ও বিবরণাচার্য মতানুযায়ী আছে। ঠিক, এই যে পূর্ব লক্ষণ ছিল অনধিগতা বাধিত अर्थ विषयक ज्ञानोत्तम, ওটা বিবরণাচার্য মত, কারণ বিবরণাচার্য শ্রুতিকে মানেন না প্রমা, সেই জন্য ওখানে অনধিগত পদ দিতে দিলে হবে। আর যে মীমাংসক আছে, নৈয়ায়িক আছে, না এটা বেদান্তি তত্ত্বপ্রদীপিকাকার আছেন, ওদের মত কি আছে কি শ্রুতিও যা আছে আহ প্রমা আছে, তো ওদের জন্য অবাধিতার্থ বিষয়ক জ্ঞান উত্তম বললে হয়ে যাবে। তো শুধু এটাই রাখবে কি শ্রুতি যা আছে, যদি শ্রুতিকে নিয়ে প্রমা লক্ষণ করতে হবে তাহলে অবাধিতার্থ বিষয়ক জ্ঞান উত্তম, আর শ্রুতি ছাড়া যদি করতে হবে তাহলে অনধিগত অবাধিত অর্থ বিষয়ক জ্ঞান উত্তম, এটা পুরো একটা লক্ষণ করতে হবে। अब देखो এটা একটা দোষ আসছে এই লক্ষণে কি, अब এক একটা এটা একটু বুঝতে হবে, পূর্ব পক্ষ উত্তর পক্ষ নিয়ে আমি এটা স্লাইড করেছি। তো अब দোষ কি আছে এই লক্ষণে? তো বলছে কি দেখো, তুমি অনধিগত অবাধিত, হ্যাঁ, অর্থ বিষয়ক জ্ঞানোত্তম প্রমাত্তম এটা লক্ষণ করেছো। তো কোনো জ্ঞান আছে একটা, অয়ম ঘট এটা জ্ঞান, অয়ম ঘট জ্ঞান, यानी ঘটকে তুমি দেখছো, ঘটের অনুভব হচ্ছে, জ্ঞান হচ্ছে, তাকে তুমি বলছো কি এই যে ঘট জ্ঞান, মানে যা সামনে আছে আর তুমি দেখছো, সেটা প্রমা আছে। প্রমা কেন? কারণ এখনই দেখছো ওই ঘটকে, যখন দেখছো তখন জ্ঞান হচ্ছে, এটা নেই কি আগে ঘটের জ্ঞান হয়েছিল এখন আবার জ্ঞান উৎপন্ন হচ্ছে, তাৎকালিক জ্ঞান আছে। যখনই তুমি বস্তুকে দেখবে, জিনিসকে দেখবে, তখনই জ্ঞান হবে, ওটা প্রমা। তো অনধিগত হলো। আর অবাধিত, যদি তুমি সামনে ঘট আছে আর ঘটকেই দেখছো, তো ওটা তো অবাধিত আছে, বাদ হতে পারে না, মানে মিথ্যা হতে পারে না, ভ্রম হতে পারে না, কারণ ঘট আছে, ঘটকে দেখছো, তো অবাধিত জ্ঞান আছে। যদি কেউ সিদ্ধ করে দেয় कि না তুমি ঘট যা অয়ম ঘট এটা জ্ঞান হচ্ছে, অর্থাৎ ঘটকে তুমি বলছো সামনে ঘট আছে, ওটা ঘট নেই, যদি কোনো প্রমাণ দিয়ে সিদ্ধ করে দেয় তাহলে ওটা প্রমাণ থাকবে না। কিন্তু এটা সম্ভব নেই, যদি ঘট আছে, আলো আছে ঠিকঠাক, চোখ তোমার ঠিক আছে, সব কিছু ঠিক আছে, আর সামনে ঘট পড়ে আছে, তুমি ঘট দেখে অয়ম ঘট এটা জ্ঞান হচ্ছে, তাহলে ওটা কেউ বাদ বললেও তুমি মানবে না কি ঘট নেই, তো ওটা প্রমা হয়ে যাবে। अब এখানে দেখো অনধিগত এই পদ নিয়ে এখানে একটা দোষ দিয়েছে, কোথায়? তো ধারাবাহিক জ্ঞান স্থলে। তো পূর্ব পক্ষী বলছে কি তুমি এটাই বলছো না কি অনধিগত, অনধিগত মানে পূর্ব অধিগত না থাকে, তো আগে যা আছে জ্ঞান না থাকে, তো একটা এমন স্থল নিল, হ্যাঁ, ধারাবাহিক জ্ঞান। ধারাবাহিক জ্ঞান মানে কোনো ঘট আছে আর কেউ দেখছে কন্টিনিউ, হবে এবার যে, अब এবার দেখতে পাচ্ছ আর বড় হয়ে গেছে, অয়ম ঘট ইত্যাদি, এটা ধারাবাহিক জ্ঞান আছে, অর্থাৎ কোনো একটা ঘট আছে সামনে, তুমি দেখছো অয়ম ঘট, এটাও হতে পারে আমার ঘট, আমার ঘট এটাও হতে পারে। তো যা কোনো মানে জ্ঞান हो, কন্টিনিউটি একটা থাকে, ধারাবাহিক মানে কন্টিনিউয়াস জ্ঞান, ধারাবাহিক লাগাতার একটা জ্ঞান হচ্ছে অয়ম ঘট অয়ম ঘট অয়ম ঘট। তো ওখানে এই যে কন্টিনিউ জ্ঞান হচ্ছে, अब ওখানে একটা প্রশ্ন দোষ আসলো, বলছে কি আপনি এটা কি প্রমা? তো দ্বৈত বেদান্তি বলো হ্যাঁ অয়ম ঘট এই যে ধারাবাহিক জ্ঞান আছে ওটা প্রমা আছে। তো বলছে প্রমাতে তো আপনি লক্ষণ করেছেন কি অনধিগত, তো অনধিগত বলেছেন মানে পূর্ব জ্ঞান জ্ঞাত না থাকে, পূর্ব জ্ঞান না থাকে। তো এখানে তো আপনার
প্রথম যা অয়ম ঘট আছে, অয়ম ঘট এটা প্রথম জ্ঞান। এখানে তো কোনো অসুবিধা নেই, কারণ এর আগে কোনো জ্ঞান নেই। কিন্তু সেকেন্ড যা অয়ম ঘট জ্ঞান আছে, এই যে সেকেন্ড জ্ঞান, ওর আগে তো একটা পূর্ব জ্ঞান আছে অয়ম ঘট, আর সেম, ঠিক। তো অয়ম ঘট দ্বিতীয় যা জ্ঞান আছে, ওর আগে একটা অয়ম ঘট পূর্ব জ্ঞান আছে। তো অধিগত হয়ে গেল, ঠিক, পূর্ব জ্ঞাত হয়ে গেল দ্বিতীয় জ্ঞান। সেইভাবে তৃতীয় জ্ঞান অয়ম ঘট থার্ড যা আসবে, ওখানে আর একটা ওর দ্বিতীয় জ্ঞান ওর আগে আছে, প্রথম জ্ঞান আছে। তো পূর্ব জ্ঞাতের দ্বিতীয় আদি মানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ যত কন্টিনিউ জ্ঞান হচ্ছে, ওখানে দোষ চলে গেল। বলছে কি প্রথম জ্ঞান তো প্রমা হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু দ্বিতীয় তৃতীয়তে আপনার লক্ষণ যাচ্ছে না, অব্যাপ্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ ওখানে আপনি বলছেন কি প্রমা, অয়ম ঘট দ্বিতীয় যা তৃতীয় এই প্রমা আছে, কিন্তু ওখানে এই লক্ষণটা যাচ্ছে না, কারণ অনধিগত নেই, অধিগত আছে। পূর্ব যা প্রথম জ্ঞান অয়ম ঘট, তার থেকে পূর্ব জ্ঞাত দ্বিতীয় অয়ম ঘট এটা জ্ঞান আছে। তৃতীয় দ্বিতীয় অয়ম ঘট যা সেকেন্ড আছে, তো ওই জ্ঞান নিয়ে তৃতীয় জ্ঞান যা আছে সেম একই জ্ঞান, তো জ্ঞাত আছে, জ্ঞাতেরই আবার থার্ড হচ্ছে, ফোর্থতে তৃতীয় জ্ঞান যা আছে ওই বেসিসে ফোর্থ জ্ঞান হচ্ছে। তো প্রত্যেক যা দ্বিতীয় তৃতীয় চতুর্থ আছে ওটা জ্ঞাত হলো, অজ্ঞাত হলো না, অধিগত হলো, অনধিগত হলো না। তো সেই জন্য ওখানে কি হবে, প্রমা বলা যাবে না, প্রমার লক্ষণ যাবে না। তো মানে লক্ষিক দেশে একটা কোনো লক্ষ্য আছে যার জন্য তুমি লক্ষণ করছো, প্রমা আছে, ওই প্রমার কোনো এক দেশে যাচ্ছে না। yani প্রথম অয়ম ঘট হতে তো চলে যাচ্ছে, কারণ অনধিগত আছে, ওর আগে কোনো জ্ঞান নেই। কিন্তু দ্বিতীয় তৃতীয়তে, দ্বিতীয়তে ওর আগে প্রথম অয়ম ঘট জ্ঞান আছে, তো অধিগত হয়ে গেল। তো অয়ম ঘট দ্বিতীয় আদি যা প্রমা আছে, ঠিক, তো প্রমার এক দেশ আছে, এক দেশ মানে একটা পার্ট, ওই পার্টে দ্বিতীয় তৃতীয় জ্ঞানে প্রমার লক্ষণ অধিগতত্বাৎ, অধিগত যেহেতু হচ্ছে, যাচ্ছে না। এটা তো দোষ হয়ে গেল। তো ওটাই লিখছে কি অয়ম ঘট ইত্যাদি রূপ ধারাবাহিক বুদ্ধি স্থলে দ্বিতীয় আদি জ্ঞানানাম দ্বিতীয় তৃতীয় অধিগত বিষয়ত্বাৎ, ওরা অধিগত আছে, কারণ প্রথম থেকে অধিগত আছে, আগে তো এখনই শুনেছে আবার শুনছে, তো অধিগত হয়ে গেল। প্রমা লক্ষণম তত্র অব্যাপ্তম, অব্যাপ্তি দোষ আছে লক্ষণে। অব্যাপ্তি মানে একটা লক্ষণ লক্ষ্যের একটা পার্টে না যদি যায়, তাহলে অব্যাপ্তি রূপী দোষ। যদি কোনো গো আছে, গরু, গরুর তুমি লক্ষণ করে দাও কি কপিলত্বম গোর লক্ষণম, কপিল একটা কলার আছে, ঠিক, অথবা সাদা গরু, এটাই লক্ষণ করে দাও। তো এই মানে যা যেখানে সাদা কালার হবে ওই তাকে গো বলা যাবে, কিন্তু বাকি যা কালো গরু, ওর তো গ্রহণ হবে না। ওটাও গরু আছে, গো আছে, কিন্তু ওখানে এই কপিলত্বম গোর লক্ষণম করলে, ওখানে কপিল যেহেতু নেই, কালো আছে, তো কিন্তু গো আছে, তো ওখানে লক্ষণ যাচ্ছে না, তো অব্যাপ্ত মানে এক প্রত্যেক সর্বত্র যা আছে গোতে ওই লক্ষণ যাচ্ছে না। ওইভাবে এখানে এমন আপনি প্রমার লক্ষণ করে দিয়েছেন কি অয়ম ঘট এই যে ধারাবাহিক স্থল আছে ওখানে দ্বিতীয় তৃতীয়তে যাচ্ছে না, অব্যাপ্ত হয়ে গেল। তাহলে উত্তর পক্ষ আসলো। উত্তর পক্ষ মানে ওর সমাধান। বলছেন কি দেখো, এটা বলছেন উত্তর পক্ষ। अब আগে এটা নিরূপস্য কালস্য, পরে বলবো ওর সমাধানটা দেখো কি একটা মানে যুক্তি দিচ্ছেন। তো বলছেন কি দেখো, ওখানে অয়ম ঘট যা এইসব জ্ঞান হচ্ছে দ্বিতীয় আদি জ্ঞান, তো প্রত্যেক ধারাবাহিক স্থলতে প্রত্যেক অয়ম ঘট জ্ঞান একটা আগে হচ্ছে, একটা পরে হচ্ছে, একটা আর পরে হচ্ছে। টাইম একটা ও কি টাইম যদি দেখা যায়, তো আলাদা আলাদা আছে। প্রথম ক্ষণে, প্রথম ক্ষণে অয়ম ঘট, দ্বিতীয়
সেকেন্ড যা আছে দ্বিতীয় ক্ষণে হচ্ছে, থার্ড যা আছে অয়ম ঘট তৃতীয় ক্ষণে হচ্ছে। তো এটা তো আলাদা আলাদা হয়ে গেল। প্রথম যা অয়ম ঘট হয় এটা জ্ঞান প্রথম ক্ষণ বিশিষ্ট, দ্বিতীয় যা অয়ম ঘট জ্ঞান দ্বিতীয় ক্ষণ বিশিষ্ট, তৃতীয় যা আছে তৃতীয় ক্ষণ বিশিষ্ট। তাহলে তো এটা বিশেষণ যা আছে যদি কাল বিশেষণ দিয়ে দেওয়া হয় প্রত্যেক অয়ম ঘটতে, ঠিক তো আলাদা হয়ে যাবে। তো সমান একই জ্ঞান তো নেই, প্রথম অয়ম ঘট প্রথম ক্ষণ বিশিষ্ট, দ্বিতীয় অয়ম ঘট জ্ঞান দ্বিতীয় ক্ষণ বিশিষ্ট, তৃতীয় তৃতীয় ক্ষণ বিশিষ্ট। তো এইভাবে প্রত্যেক অয়ম ঘট এটা তত্তৎ ক্ষণ বিশিষ্ট, তত্তৎ মানে প্রথম যা জ্ঞান আছে প্রথম ক্ষণ বিশিষ্ট কাল বিশিষ্ট, দ্বিতীয় যা জ্ঞান আছে দ্বিতীয় কাল বিশিষ্ট। তো অধিগত কি করে হলো, কাল বিশেষেণ ভিন্ন আছে, প্রত্যেক জ্ঞান যা আছে অয়ম ঘট আলাদা আলাদা। তো অধিগত নেই অনধিগত আছে, তো কোনো দোষ হবে না। তো বলছে কি এটা বুঝতে পারছো তো, কি প্রত্যেক যা জ্ঞান আছে ওটা আলাদা। কেন, কালকৃত কাল রূপ বিশেষণ দিয়ে প্রথম ক্ষণ দ্বিতীয় ক্ষণ তৃতীয় ক্ষণ তো আলাদা আলাদা হয়ে গেছে। তো দ্বিতীয় যা জ্ঞান আছে ওটা প্রথম জ্ঞানের মতন নেই। কেন, প্রথম জ্ঞান প্রথম ক্ষণ বিশিষ্ট আছে, দ্বিতীয় জ্ঞান দ্বিতীয় ক্ষণ বিশিষ্ট আছে। তো ওই যে সময় যা আছে ওটা আলাদা করে দিচ্ছে। তো যদি বলবে পূর্বপক্ষী কি দ্বিতীয় অয়ম ঘট জ্ঞান প্রথমের মতন আছে তো অধিগতি আছে, এটা বলা যাবে না, কারণ দ্বিতীয় জ্ঞান দ্বিতীয় ক্ষণে হচ্ছে ওটা আলাদা, আর প্রথম জ্ঞান প্রথম ক্ষণে হচ্ছে। তো এটাকে নিয়ে এখানে সমাধান দিল কি, ধারাবাহিক বুদ্ধেরপি। এখানে দেখো ধারাবাহিক বুদ্ধেরপি, এটা ধারাবাহিক বুদ্ধেরপি মানে ধারাবাহিক বুদ্ধি যেখানে হয় অয়ম ঘট ওখানে যদি তুমি দোষ দেবে তাহলে ওখানে দোষ দেওয়া যাবে না, অব্যাপ্তি দোষ। পূর্ব পূর্ব জ্ঞান অর্থাৎ প্রথম দ্বিতীয় যা অয়ম ঘট আছে ওর পক্ষে ওর ওটা নিয়ে যা পুরো জ্ঞান আছে यानी প্রথম ওটা অবিষয়, ওর বিষয় নেই, দ্বিতীয় জ্ঞান আলাদা আর প্রথম জ্ঞান আলাদা। কি করে, তত্তৎ ক্ষণ, ঠিক তত্তৎ ক্ষণ বিশেষ বিষয়কত্বেন, ক্ষণ বিশেষ যা আছে প্রথম ক্ষণ দ্বিতীয় ক্ষণ এটাই বিশেষতা আছে, তদ তদ বিষয়ে বিশিষ্ট ওই ক্ষণ রূপী বিশেষণ নিয়ে আলাদা আলাদা অবিষয় আছে। প্রত্যেক জ্ঞান অন্যের জন্য অবিষয় মানে সমান নেই, স্যার, অবিষয় মানে সমান। ক্ষণরূপী বিশেষণ মানে কি? হ্যাঁ, ক্ষণরূপী বিশেষণ যেটা বলছেন ওটা ওটাই তার মানে কি? ও ক্ষণ, ক্ষণ মানে কাল সময়, প্রথম এক সেকেন্ড, তো ক্ষণ মানে এক এক সেকেন্ড। তো এক যেখানে সেকেন্ড यानी ওই কাল যা আছে এক সেকেন্ড দুই সেকেন্ড তিন, এটাই বিশেষণ হয়ে যায়। ক্ষণ বিশেষণ মানে সময় বিশেষণ। অর্থাৎ তিনটে যদি আমি বলছি অয়ম ঘট অয়ম ঘট অয়ম ঘট, তব দেখো এক প্রথম সেকেন্ডে প্রথম একটা টাইম তো হবে, প্রথম যা আছে উচ্চারণ হলো একটা টাইমে, সেকেন্ড হলো অন্য টাইমে, তো এক তো হবে না ওখানে, এক হবে না এটা কে ভেদ করছে সময়, কি কি বলবো আমি, আরে ওটা তো আলাদা টাইমে বলেছি এটা আলাদা টাইমে বলেছি, সেম আছে অয়ম ঘট কিন্তু আলাদা আলাদা ক্ষণ মানে সেকেন্ড, এই কাল যা আছে বিশেষণ হয়ে গেছে সেই জন্য আলাদা আছে। বাকি ভেদ নেই কিন্তু সময় ভেদ নিয়ে ওখানে ভেদ দেওয়া আছে, ঠিক। এই ক্ষণ মানে ওই সময় কাল, কাল বিশেষ, বিশেষ কাল, বিশেষ উচ্চারণ কাল, ক্ষণ মানে বিশেষ উচ্চারণ কাল, এটাই যে এখানে বিশেষণ হয়ে যায় বিষয় হয়ে যায়। তো এটাই নিয়ে ওটা অয়ম ঘট অয়ম সব যা ধারাবাহিক জ্ঞান আছে আলাদা আলাদা হয়ে যাবে, তো অনধিগত হয়ে যাবে। দ্বিতীয় যা আছে পূর্ব প্রথম যা অয়ম ঘট তার থেকে আলাদা। কেন আলাদা, এই ক্ষণ মানে ওটা প্রথম ক্ষণে উচ্চারিত আছে, দ্বিতীয় জ্ঞান দ্বিতীয় ক্ষণে উচ্চারিত আছে, তৃতীয় জ্ঞান তৃতীয় ক্ষণে, সব আলাদা আছে, অধিগত নেই, প্রত্যেক ইউনিক আছে,
আলাদা আছে। তো প্রত্যেকতে প্রমার লক্ষণ চলে যাবে, কারণ সব অনধিগত আছে। এটাই দোষ দিয়েছিল। अब একটা প্রশ্ন আছে, নিরূপস্য কালস্য ইন্দ্রিয় বেদ্যত্বাভ্যুপগমেন, এটা কেন বলছেন? তো এটা আছে কি, প্রশ্ন আছে কি আপনি যা কালকে বিশেষণ করছেন, হুম, কালকে যদি আপনি বিশেষণ করছেন, তো কালকে কি আপনি দেখতে পাচ্ছেন? আর ঘট আছে সামনে, ঘটকে তো আপনি দেখতে পাচ্ছেন কি অয়ম ঘট, কিন্তু সময় যা কাল আছে ওটা তো নিরূপ আছে। তো নিরূপ যা সময়, যা সময়কে কে চোখ দিয়ে তুমি দেখতে পারবে? কেউ দেখতে পারবে না, কারণ নিরূপ আছে। তো নিরূপস্য, হ্যাঁ ওটাই বলছে, নিরূপস্যাপি কালস্য, কাল যেহেতু নিরূপ আছে, রূপ রহিত আছে, তো ঘট রূপবান আছে, তো দুটো বিশেষণ কি করে হবে? ঘট রূপ যুক্ত আছে, আর কাল আছে রূপ রহিত। ওর রূপ যা আছে বিশেষণ বলছেন, তো রূপকে কি, নিরূপ যা কাল আছে ওটাকে কি দেখতে পারবেন আপনি? ঘটকে তো দেখতে পাচ্ছেন, কিন্তু কালকে দেখতে পারবেন না। তো কি করে কাল যা আছে সময়, ওটা ঘট অয়ম ঘট, মানে দ্বিতীয় প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, তৃতীয় সেকেন্ড, এই যে কাল সেকেন্ড আছে, ওটা যেহেতু নিরূপ আছে, তো আপনি ইন্দ্রিয়, চক্ষুর ইন্দ্রিয় দ্বারা দেখতেই পারবেন না, তো বিশেষণ কি করে হবে, মানে আলাদা হতে পারে না। এটাই প্রশ্ন করলো, তো ওর উপরে এটা প্রথমেই বলে দিয়েছেন কি ভাই দেখো, আমি যা আহ, কাল ঠিক আছে নিরূপ আছে, ওখানে কালের কোনো রূপ নেই। ঘটের যেভাবে রূপ আছে, অন্য বস্তুর রূপ আছে, ওইভাবে কালের রূপ নেই। ওটা নিচে দেখো লেখা আছে, কালস্য নিরূপত্বম, এটা কালস্য নিরূপত্বম সর্বসম্মতম, যেহেতু কাল যা আছে নিরূপ আছে, এটা সর্বসম্মত, আমিও মানি কি নিরূপ আছে, তব তথাপি তস্য প্রত্যক্ষত্বম স্বীকরণীয়ম, তবু ওটা প্রত্যক্ষ মানা যায়। কেন? कि इदानीं घटः इत्यादि प्रतीतौ কাল বিশেষস্য বিষয়ত্বেনানুভবাৎ, যদি এখন ঘট আছে, তুমি কোনো বস্তু জিনিসকে দেখছো, তো কি বলবে? এখন ঘট আছে, বর্তমানত্ব, ইট কি করে তুমি জানলে কি বর্তমান আছে কিনা, যদি কালকে কালের মানে টাইমের প্রত্যক্ষ না হতে পারে, তাহলে বর্তমান আছে কি হয়ে গেছে কি হবে, এই যে কালের যা জ্ঞান হয়, অনুভব হয়, ওটা কি করে হবে? তো তার মানে আছে কি নিরূপ হলেও এই যে ব্যবহার আছে আমাদের কি ইদানিম ঘটো অস্তি, ঘটো বর্তমান অস্তি, এই যে প্রতীতি আছে, অনুভব আছে, এটাই প্রমাণ আছে কি কালের প্রত্যক্ষ হয়। প্রথম ক্ষণ, দ্বিতীয় ক্ষণ, তৃতীয় ক্ষণ, এই যে প্রত্যেক সময় আছে ওটা আমরা অনুভব করি, টাইম আমরা বলে দেয় কি হ্যাঁ এই টাইম হচ্ছে, তো না দেখলে কি করে অনুভব হবে? তো সেই জন্য নিরূপস্যাপি কালস্য ইন্দ্রিয় বেদ্যত্ব অভ্যুপগমেন, ইন্দ্রিয় বেদ্যত্ব ইন্দ্রিয় বেদ্য মানে কি কোনো না কোনো ইন্দ্রিয় অথবা অনুভব গম্য আছে, মন দ্বারা অনুভব হয় কোনো না কোনো, মানে অভ্যুপগম মানে প্রত্যক্ষ, নিরূপ হলেও ওর প্রত্যক্ষ করা যায়, অনুভব আছে, এটা ব্যবহার থেকে আমরা জানি। সেই জন্য এখানে অয়ম ঘট প্রথম ক্ষণ বিশিষ্ট, দ্বিতীয় অয়ম ঘট দ্বিতীয় ক্ষণ বিশিষ্ট, তো বিশেষণ ওখানে দিতে পারে। যদি এটা না মানা যায় তাহলে অন্যথা, অন্যথা মানে যদি নিরূপ কাল, রূপ রহিত যা কাল আছে ওর প্রত্যক্ষ স্বীকার না যদি কেউ করে কি ভাই ইদানিম ঘট, এটা এমনি বলে দেয়, ইদানিম যে বর্তমান আছে ওটা প্রতীতি হয় না, তাহলে কি হবে? গৃহীতে পি ঘটে, সামনে ঘট আছে, কিন্তু এটা বোধ হবে না কি ঘটো বর্তমানও ন বা, এই যে ঘট আছে ও এখন আছে কি না এটাই বোধ হবে না, ঘটের জ্ঞান হচ্ছে, কিন্তু কালের যেহেতু প্রত্যক্ষ তুমি স্বীকার না করবে, তো ওর আছে কি আছে না, বর্তমান কালিক আছে কি ভূতকালিক আছে কি ভবিষ্যৎকালিক আছে, এটা নির্ধারণ হবে না। তো এটা সংশয় হয়ে যাবে, বর্তমানতা সংশয়ও লোকস্য ভবেত, এটা তো হয় না। তার মানে আছে কি
कालेर प्रत्यक्षत्व स्वीकार करा जाए। न च तथा तस्मात् कालस्य प्रत्यक्षत्वं स्वीकार्यम, कालेर प्रत्यक्षत्व स्वीकार करा दरकार আছে, যোগ্য আছে। ঠিক, তো কাল নিরূপস্যাপি কালস্য, निरूपस्यापि कालस्य इंद्रिय वेद्यत्वाभ्युपगमेन, इंद्रिय वेद्य माने प्रत्यक्ष, अभ्युपगमेन माने मान ले, धारावाहिक बुद्धेरपि जत्र धारावाहिक ज्ञानम भवति, अयम घट अयम घट, तत्रापि पूर्व पूर्व ज्ञान माने द्वितीय तृतीय चतुर्थ যা জ্ঞান হচ্ছে ওর পূর্ব পূর্ব জ্ঞান, মানে দ্বিতীয় জন্য প্রথম, তৃতীয় জন্য দ্বিতীয়, অবিষয়ে, অবিষয় মানে সমান নেই, দ্বিতীয় আলাদা, দ্বিতীয় জন্য প্রথম পূর্ব জ্ঞান আছে আলাদা আছে। কেন আলাদা আছে? তৃতীয় যা অয়ম ঘটা আছে ওর জন্য দ্বিতীয় জ্ঞান, ওর পূর্ব জ্ঞান ওটা আলাদা, অবিষয়, দুটো সমান নেই। তো অনধিগত হয়ে যাবে, যদি সমান থাকে তাহলে অধিগত হবে। তো এখানে তো অনধিগত দরকার, ওটাই অধিগত দিয়ে দোষ দিয়েছিল কি সমান আছে। তো ওটা কেন অবিষয় আছে, কেন আলাদা, তো ওটাই তত্তৎক্ষণ বিশেষ বিষয়কত্বে না, আলাদা আলাদা টাইম আছে, আলাদা আলাদা সময়তে উচ্চারিত আছে, সেই জন্য সব এক নেই। তো ওখানে অনধিগত রূপী প্রমার লক্ষণ চলে যাবে। তো অনধিগতত্বাৎ তত্র প্রমায়াহ লক্ষণম গচ্ছতি। তো এটা হলো তোমার পূর্ব পক্ষ আর উত্তর, বুঝতে পারছো তোমরা তো? স্যার, তাহলে ঘট আর কাল কি একই না আলাদা? ঘটের সঙ্গে কালের ডিফারেন্সটা কোথায় হচ্ছে? ঘটের আর কালের ডিফারেন্স কেন না হবে? ঘট বিশেষ আছে, কাল বিশেষণ আছে, এটাই ভেদ আছে। ওখানে ঘট আর কালকে এক বলছে না, বলছে কি ঘট কাল বিশিষ্ট আছে। अब जैसे এখন বলবে, তো जैसे তুমি কেউ বলবে কি এখনই বলেছো, তো তুমি কি বলবে কি না আমি আগে বলেছি। আগে মানে ওই যে ভূতকাল বিশিষ্ট তোমার বক্তৃতা, যদি এখন বলছো তো আমি এখন বলছি, তো এখন মানে বর্তমান কাল বিশিষ্ট বিশেষণ আছে। তুমি মার্কেটে যাবে কোনো জিনিস নিয়ে নিতে, বলবে কি নিলো দিন জিনিস, তো কি ওই নীলো আলাদা আর ওটা আলাদা, মানে অভেদ যা আছে, বিশেষ বিশেষণতে অভেদ হয়, কিন্তু ওটা গুণ থাকে একটা, আহ, বিশেষণ যা আছে গুণই থাকে। তো গুণ গুণী রূপী ভেদ আছে। তো এই কাল তো কালই থাকবে, কিন্তু কখনো বিশেষণ হয়ে থাকে, আর যখন থাকবে তখন অভেদ হয়ে থাকবে, মানে প্রথম ক্ষণ আর অয়ম ঘট প্রথম যা উচ্চারণ, তাকে আলাদা করা যায় না, ও সমান। তখন মানতে হবে কি দুটোর মধ্যে অভেদ আছে। অভেদ মানে বিশেষ বিশেষণকৃত অভেদ, তার মানে নেই কি বিশেষণ বিশেষ হয়ে যাবে, বিশেষণ বিশেষ বিশেষণ হয়ে যাবে, দুটোর মধ্যে তো ভেদ থাকবেই। ঠিক, गुण और जैसे नीलो घट, तो नील और घट অভেদ আছে, কারণ এক কালিক এক দেশস্থ, ঠিক সব সময় তাদাত্ম্যাপন্ন ভাবে থাকে, আলাদা করা যায় না, এটাই অভেদ। তবু নীলকে কি বলবে গুণ, আর ঘটকে দ্রব্য, তো এই দ্রব্য আর গুণকৃত তো ভেদ থাকবেই। ঠিক আছে, আর কোনো? নীলহ ঘট, ওখানে নীলটা তোর বিশেষণ হচ্ছে ঘটে, তাহলে ওইখানে আপনি একটা একটা বলছেন দ্রব্য আর একটা বলছেন গুণ, এটা আরেকবার हाँ, একটু বলুন। और নীল নীলো ঘট হতে নীল ঘট, তো ঘট দ্রব্য আছে আর নীল গুণ আছে, তো বিশেষ বিশেষণতে তো গুণ আর দ্রব্যকৃত ভেদ হবেই। তোমার প্রশ্ন ছিল কি ঘট আর যে কাল, দুটোর মধ্যে কি ফরক আছে? ফরক আছে, কাল যা আছে সময় আছে, আর ঘট যা আছে দ্রব্য আছে। কাল কি আছে? দ্রব্য আছে না, পৃথিবী তেজো বায়ু আকাশ কাল, তো এখানে দুটো দ্রব্য আছে, দ্রব্যই বিশেষণ হয়ে গেছে। ঠিক আছে, ধারাবাহিক জ্ঞান স্থলে সিদ্ধান্ত পক্ষ। তো আর 5 মিনিট আর বলে দিচ্ছি, এটা শেষ করে দিচ্ছি। अब ওটা একটা হয়ে গেল কি, ওখানে কালকৃত ভেদ দিয়ে
অব্যাপ্তি দোষ বারণ করে দিল। কিন্তু একটা সমস্যা আর এসে গেল। কি সমস্যা? তো বলছেন কি কেউ বলছে কি ভাই যদি তুমি বলবে কি কাল যা আছে প্রত্যক্ষ আছে, ঠিক, ইন্দ্রিয় ভেদ আছে মানে প্রত্যক্ষ আছে কাল, তো উত্তর আগে দিয়েছিল কি যদি বর্তমান ও ন ইত্যাদি সংশয় হয়ে যাবে যদি প্রত্যক্ষ না মানলে। তো একটা আর পূর্ব পক্ষী আছে এখানে যে ননু এবং তরহি আকাশে বলাকা আছে, এটা মূল নেই, এটা এমনি আমি লিখেছি, ওর কোশ্চেন আছে পূর্ব পক্ষ। বলছে কি আকাশ যা আছে, আকাশ মানে গগনমণ্ডলে কোনো একটা পাখি যাচ্ছে, বলাকা মানে বগুলা, বলাকা একটা পাখি আছে যাচ্ছে, আর কেউ নিচে থেকে বলছে কি আকাশে বলাকা, ঠিক। তো আকাশে বলাকা, তো যে বলাকা পাখি আছে ওটা তো ঠিক আছে, ওটা দেখছে, কিন্তু আকাশে বলাকা আকাশের কি করে প্রত্যক্ষ হলো? আকাশকে তো কেউ প্রত্যক্ষ মানেই না, নিরূপ নিরূপও আছে আর অপ্রত্যক্ষ আছে, এটা বেদান্তিও মানে না। एवं ननु एवं तरी आकाशे बलाका इति प्रतीति बलात्। अब বলছে কি আকাশে পাখি আছে, পাখি যা আছে ওটা দেখে কেউ বলছে কি আকাশে বলাকা, তো কি আকাশ প্রত্যক্ষ আছে? তো যদি তুমি প্রত্যক্ষ মানবে তো শঙ্করাচার্যের একটা বচন অপ্রত্যক্ষে হি আকাশে বালা স্থল তলমলিনতা, মানে আকাশকে তোমাদের শঙ্করাচার্য প্রত্যক্ষ মানে না, কিন্তু এইভাবে যেভাবে তুমি কালে প্রত্যক্ষ করছো প্রত্যক্ষ হয়ে যাবে, কারণ ব্যবহার তো হচ্ছে আকাশে বলাকা, আকাশ আকাশে আম, বৃষ্টি হচ্ছে, আকাশ দেখছি, তো এটা তো ব্যবহার হয়, তো আকাশ কি প্রত্যক্ষ আছে? যদি আকাশকে প্রত্যক্ষ মেনে নেবে তাহলে তোমার সিদ্ধান্ত বিরোধ হয়ে যাবে, ভাষ্যকৃত বচন বিরোধাপত্তি। কারণ ভাষ্যকার তোমার যে অদ্বৈত বেদান্তি शंकराचार्य उनियों मानेन कि अप्रत्यक्षे ही आकाश है, उन्हीं साफ लिखे दिए कि आकाश अप्रत्यक्ष আছে, কিন্তু ব্যবহার বলাত তো আকাশে বলাকা এই যে প্রতীতি বলাত, তো আকাশ প্রত্যক্ষ হয়ে যাচ্ছে যেভাবে এই কি ছিল বর্তমান ঘট ঘটমহম পশ্যামি, তো ঘটে যা বর্তমানত্ব আছে ওটাও তো প্রত্যক্ষ হচ্ছে, তো ওইভাবে আকাশের প্রত্যক্ষ এখানে সিদ্ধ হয়ে যাবে। এই যে দোষ আছে কি যেভাবে কালের প্রত্যক্ষতা সিদ্ধ করেছে অদ্বৈতী, ওইভাবে ওই তর্ক দিয়ে ওই প্রতীতি বলাদ অনুভব বলাদ আকাশে প্রত্যক্ষতা সিদ্ধ হয়ে যাবে, মানে আকাশও প্রত্যক্ষ হয়ে যাবে। তো এটা অদ্বৈত বেদান্তি মানবে না, কালের জন্য মানছে কিন্তু আকাশের জন্য মানছে না। কালের জন্য যা যা তর্ক আছে, যা যা কারণ আছে, আকাশেও সেই কারণ আছে, কিন্তু তবু মানবে না। তো এই যে সমস্যা আসছে, তো ওটা নিয়ে দেখে अब সিদ্ধান্ত পক্ষে একটা করলেন, বললেন কি ঠিক আছে ওটা যা তর্ক দিয়েছি ছেড়ে দাও, কি কাল বিশেষণ বিশিষ্ট ওসব ছেড়ে দাও, একটা আলাদা আমি বলছি যা আমাদের সিদ্ধান্ত আছে। কি আছে? কিঞ্চ, এই অরুচি, কিঞ্চ মানে অরুচি নিয়ে সিদ্ধান্তে, অদ্বৈত সিদ্ধান্তে ধারাবাহিক বুদ্ধি স্থলে ন জ্ঞান ভেদ। সোজা বলে দিলেন কি ধারাবাহিক যা হচ্ছে অয়ম ঘট অয়ম ঘট অয়ম ঘট, এটা প্রথম দ্বিতীয় তৃতীয় এইসব ভেদ নেই, একই জ্ঞান আছে, অয়ম ঘট একই জ্ঞান অনেকবার হচ্ছে, আর সব এক আছে, আলাদা নেই, সব প্রমা আছে, এক জ্ঞান আছে, জ্ঞান ভেদ নাস্তি। বলছে কি জ্ঞান ভেদ একই আছে, কতক্ষণ চলবে? বলছেন যতক্ষণ অয়ম ঘট তুমি বলবে, তারপরে যদি অয়ম পট অথবা অন্য কিছু এসে যাবে, অয়ম গ্রন্থ, ঠিক, তাহলে ভেঙে যাবে ওটা জ্ঞান, তখন তো এই সমস্যা আসবে না। অয়ম ঘট হচ্ছে চার পাঁচবার হলো, আবার অয়ম পট শুরু হয়ে গেল, পটকে দেখছে, মানে ঘট দেখছে, হঠাৎ ঘটকে সরিয়ে দিল, পট রেখে দিল, তো অয়ম পট দেখছে ধারাবাহিক। তো এখানে সিদ্ধান্ত বলছে কি প্রত্যেক জ্ঞান কত অবধি থাকবে, ওর বিরুদ্ধ অন্য কোনো জ্ঞান যত অবধি উদয় হচ্ছে না, আসছে না, হচ্ছে না, তত অবধি একটা জ্ঞান থাকবে। তো অয়ম ঘট একই জ্ঞান আছে,
কিন্তু ওর বিরোধী অন্য কোনো জ্ঞান, পট জ্ঞান অথবা গ্রন্থ জ্ঞান, কোনো জিনিসের জ্ঞান উৎপন্ন হচ্ছে না তাবৎ পর্যন্ত ওটা চলবে, কিন্তু একই জ্ঞান হবে। জ্ঞানের ভেদ যা আছে, বিরুদ্ধ জ্ঞান উদয় মানে বিরুদ্ধ জ্ঞানের উৎপত্তি, এটাই একটা ব্যারিয়ার আছে, সীমা আছে। কি একটা জ্ঞান কত অবধি চলবে, তো যত অবধি বিরুদ্ধ জ্ঞান অন্য কোনো জ্ঞান উৎপন্ন হচ্ছে না তত অবধি চলবে। অয়ম ঘট অয়ম ঘট, অয়ম পট দুটো জ্ঞান হয়ে গেল। আবার অয়ম ঘট আবার এসে গেল, তো আবার তিনটে জ্ঞান হয়ে গেল। তো এটা যা আছে বলছে কি, কিঞ্চ সিদ্ধান্তে ধারাবাহিক বুদ্ধি স্থলে ন জ্ঞান ভেদ, জ্ঞান ভেদ থাকে না। কিন্তু यावद घट स्फुरणम, যত অবধি ঘট স্ফুরণ হচ্ছে তাবৎ ঘটাকারা অন্তঃকরণ বৃত্তি রেকৈব, তত অবধি ঘটের মনের যা আকৃতি আছে, বৃত্তি আছে, ওটা একই থাকে। মানে ঘটাকার, जैसे তুমি ঘটকে দেখছো, তো যখনই সামনে চোখের সামনে আসবে তো মন কি হবে, ঘটের আকৃতি নিয়ে নেবে। তো চোখ দেখতে দেখতে চোখ বন্ধ করো তো ঘটের একটা ছবি মনে উঠবে, থাকবে। তো ওটাই বৃত্তি নাম আছে। তো ঘটাকারা অন্তঃকরণ বৃত্তি মানে ঘট আকৃতি নিয়ে থাকে যা অন্তঃকরণ মানে মন, ওটাই বৃত্তি। ঘটাকার আকৃতি, মনের আকৃতিকে বৃত্তি বলা যায়। বিষয়াকার পরিণামও নাম বৃত্তি। তো ওটা একই থাকে, নতু নানা, অনেক থাকে না। কত অবধি চলবে, তো বৃত্তে একটা বৃত্তি ঘটাকারাকারিত বৃত্তি যা আছে ওটা স্ববিরোধী বৃত্তি উৎপত্তি পর্যন্তম স্থায়িত্বাভ্যুপগমাৎ। স্ববিরোধী মানে ঘট আছে তো ওর অন্য একটা বিরোধী পট হলো, তো পটের যখন শুরু হবে বৃত্তি মানে পটাকার অন্তঃকরণ বৃত্তি হয়ে যাবে, অথবা পটের অয়ম পট এটা জ্ঞান হবে, তো পূর্ব যা অয়ম ঘট ওটা শেষ হয়ে যাবে। তো স্ববিরোধী বৃত্তি উৎপত্তি পর্যন্তম স্থায়িত্বাভ্যুপগমাৎ, ওর স্থায়িত্ব থাকে কত অবধি, যত অবধি অন্য কোনো জ্ঞান উৎপন্ন হচ্ছে না। তথা চ তৎপ্রতিফलित चैतन्य रूपम घटादि ज्ञानमपि तत्र तावत्कालीनम एकमेव इति ना व्याप्ति शंका। अब ওই অব্যাপ্তের সংখ্যা যা ছিল ও এই অন্য ভাবে দিচ্ছে কি, এটা তথা চ এইভাবে তৎপ্রতিফলিত চৈতন্য রূপম, তৎপ্রতিফলিত মানে এই যে বৃত্তি প্রতিফলিত চৈতন্য রূপম ঘটাদি জ্ঞানম, যা ঘটকে দেখছে আর ওই যে বৃত্তি রূপ যা আছে, ঘট আছে, ঘটাকারাকার চিত্ত বৃত্তি, তাকেই ঘটাদি জ্ঞানম, ঘটাদি জ্ঞান বলা যায়। তাবৎকালীনম, যত অবধি ওই বৃত্তি থাকবে, তত এই যে চৈতন্য প্রতিফলিত, ওটা কালকে আর এক্সপ্লেন করব, কারণ মেন যা গ্রন্থ আছে বেদান্ত পরিভাষার যা বৈশিষ্ট্য আছে এখন শুরু হবে। ঠিক, কারণ এই যে বৃত্তি আর চৈতন্য এটাই নিয়ে আলোচনা খুব ভালো, প্রত্যক্ষের যা লক্ষণ আছে নৈয়ায়িকের ওটা একদমই চেঞ্জ করে দিয়েছেন, একটা আলাদা সিদ্ধান্ত বের করে এখানে লিখেছেন। তো এর অব শুরু হয়ে গেছে, বৃত্তি চৈতন্য এটা নাম নিচ্ছেন বারে বারে, অবে তার উপরে কোশ্চেন হবে, তো ওর উত্তর দেবেন। তো একটা প্রত্যক্ষ খণ্ড ভালো করে চলবে, ওটা খুব ইম্পর্টেন্ট আছে। তো তাবৎকালীনম একমেव মানে তাবৎকালীন, যত অবধি একটা বৃত্তি প্রতিফলিত বৃত্তি জন্য চৈতন্য রূপ যা ঘটাদি জ্ঞান আছে, তাবৎকালীনম একমেव यावৎকালীন ওর চৈতন্য রূপতা থাকবে, তৎপ্রতিফলিত মানে অন্তঃকরণ প্রতিফলিত যা এক রূপতা থাকবে তাও একই থাকবে। তো অব্যাপ্তির আশঙ্কা নেই। অব্যাপ্তি মানে এখন কি হলো कि অয়ম ঘট অয়ম ঘট অয়ম ঘট একই জ্ঞান আছে, যত অবধি চলছে অয়ম ঘট। এক জ্ঞান হলে অনধিগত অবাধিত বিষয় জ্ঞানোত্তম ওখানে লক্ষণ চলে যাবে। अब দুটো জ্ঞান হলে তো প্রথম দ্বিতীয় হলো, প্রথম দ্বিতীয় কোনো ভেদই নেই, একদম সরিয়ে দিল। যা আগে বলেছিল কি প্রথম অয়ম ঘট, দ্বিতীয় অয়ম ঘট, তৃতীয় অয়ম ঘট, দ্বিতীয় অয়ম ঘট প্রথম মতন আছে তো দোষ দিয়েছিল, বলছে এইসব নেই। অয়ম ঘট যত অবধি তুমি একটা ঘট দেখছো একই জ্ঞান, কারণ বৃত্তি একই আছে, অন্তঃ ঘটাকারাকারিত অন্তঃকরণ বৃত্তি এক আছে, সেই জন্য অব্যাপ্তি কোনো নেই। ঠিক, এটা একটা